গাজা সিটি দখল নিতে গেলে হুমকিতে পড়বে জিম্মিদের জীবন, শঙ্কা ইসরায়েলি সেনাপ্রধানের। নেতানিয়াহুকে বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান। উপত্যকায় একদিনে নিহত 51। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত 6, আহত অর্ধশতাধিক। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দাবি নেতানিয়াহুর। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 14 জন। অনাহারে প্রাণ গেছে আরও 8 জনের। বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা সিটি দখলে নিতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তার। হামাসের অভিযোগ, নেতানিয়াহু নতুন শর্ত চাপিয়ে দিয়ে যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করছেন। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। চলতি মাসের 6 তারিখ থেকে ইসরায়েলি অভিযান জোরদারের পর গাজা সিটির জেতুন ও সাবরা এলাকায় 1000-এর বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। গাজা কর্তৃপক্ষ বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ। দখলদারদের হামলায় একদিনে নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি, যাদের মধ্যে কয়েকজন প্রাণ হারান ত্রাণ সহায়তা নিতে গিয়ে। অনবরত বোমাবর্ষণ আর অবরোধের কারণে হাসপাতালগুলোর কার্যক্রম প্রায় বন্ধের পথে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন আহতদের চাপ সামলাতে। উপত্যকায় দুর্ভিক্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনাহার ও অপুষ্টিতে এরই মধ্যে প্রায় 300 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শতাধিক শিশু আছে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ইসরায়েলের দুর্ভিক্ষ অস্বীকারকে অমানবিকতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বন্দি বিনিময় প্রস্তাব নিয়ে ভিন্ন মত দেখা দিয়েছে ইসরায়েলের শীর্ষ পর্যায়ে। সেনাপ্রধান এয়াল জামির সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দ্রুত বন্দি বিনিময় চুক্তি করতে। তার মতে, গাজা সিটি দখল করতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম বলছে এই হামলায় অন্তত 6 জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও তেল সংরক্ষণাগার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তেল আবিবের দাবি, এটি হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব। স্থানীয় সময় রোববার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। টানা বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। লক্ষ্যবস্তু করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের আশেপাশের এলাকা, বিদ্যুৎ কেন্দ্র ও একটি তেল সংরক্ষণাগার। হাউতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি, হামলায় রাজধানীর পৌরসভা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাউথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, দখলদারদের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। এ ঘটনাকে জঘন্য যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে হাউতি নেতৃত্ব বলছে, মার্কিন মদদে চালানো আগ্রাসন ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এতে গাজার প্রতি সমর্থন কোনোভাবেই কমবে না বলেও জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। গত শুক্রবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হাউথি। এর 2 দিন পরই পাল্টা হামলা চালালো তেল আবিব। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযান সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ। ইসরায়েলের ক্ষতি করার পরিকল্পনা করলে শত্রুপক্ষকে এভাবেই চরম মূল্য দিতে হবে। যারা আমাদের উপর আক্রমণ করবে, আমরা তাকে আক্রমণ করব। যে আমাদের আক্রমণের পরিকল্পনা করবে, আমরা তাকেও আঘাত করব। আমি বিশ্বাস করি গোটা অঞ্চল এখন ইসরায়েল রাষ্ট্রের শক্তি ও সংকল্প সম্পর্কে ধারণা পেয়েছে। ইসরায়েলের দাবি, এই অভিযানে 10টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পাড়ি দিয়েছে প্রায় 2000 কিলোমিটার পথ। যে কোনো মুহূর্তে ইসরায়েলের নয়া হামলার গুঞ্জনের মধ্যে আবার বড়সড় হুমকি দিয়েছে ইরান। এতে উত্তেজনায় থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কৌশলী হুঁশিয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে জানিয়েছেন, বিদেশের কয়েকটি রাষ্ট্রেও আছে তেহরানের গোপন অস্ত্র কারখানা। চলছে আধুনিক ওয়ারহেডের পরীক্ষা, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মহড়া। সব মিলিয়ে সামরিক সক্ষমতা এখন নতুন উচ্চতায় তেহরান। এভাবে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আগাম সংকেত দিচ্ছে কি তেহরান? এই পরোক্ষ হুমকি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে কি তেল আবিব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবারও পশ্চিমা বিশ্বকে চমকে দিল মধ্যপ্রাচ্যের মুসলিম পরাশক্তি ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, তেহরান এখন শুধু দেশেই নয়, বরং বিদেশের কয়েকটি রাষ্ট্রেও গড়ে তুলেছে নিজস্ব অস্ত্র কারখানা। তবে কোন কোন দেশে ইরানি সমরাস্ত্র তৈরির গোপন কার্যক্রম চালু আছে, সেই তথ্য প্রকাশ করেননি মন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসির জাদে মন্তব্য করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একাধিক দেশে অস্ত্র উৎপাদনের সক্ষমতা
সক্ষমতা এখন ইরানের আছে। ইসরায়েল ভবিষ্যতে আবারও দুঃসাহস দেখালে তাদের বিরুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তেহরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর খোলামেলা স্বীকারোক্তি কি পশ্চিমাদের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ সংকেত? গত এক বছরে ইরান আগের চাইতে আরও শক্তিশালী দ্রুতগতির ওয়ারহেড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক ক্ষতি করবে এসব সমরাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রীর এমন সতর্কতার কাছাকাছি সময়ে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে একক সামরিক মহড়া চালিয়েছে ইরান। গত ২১ আগস্টের মহড়ায় ড্রোন ও নানা ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রশিক্ষণ নিয়েছে দেশটির বিভিন্ন নৌ ইউনিট। সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের মহড়ার মধ্য দিয়ে নিজস্ব নৌবাহিনীর শক্তি প্রদর্শন করল ইরান। এর আগে অবশ্য গত জুন মাসে রাশিয়ার সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল তেহরান। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আধুনিক অস্ত্র কেনার সুযোগ পায়নি ইরান। এর জেরে স্থানীয় প্রযুক্তি, পুরনো অস্ত্রের সংস্কার ও নিজস্ব গবেষণার উপর নির্ভর করে সামরিক সক্ষমতা গড়ে তোলে তেহরান। ইরানের আজকের শক্তিশালী অবস্থান সেই দীর্ঘমেয়াদী কৌশলের ফল। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে স্পষ্ট করে বলেছেন, ইরান তার সক্ষমতা এত দূর নিয়ে গেছে যে এখন বিদেশেও অস্ত্র উৎপাদন করতে পারছে তার দেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, রাশিয়ার মতো মিত্রদের কাছে আধুনিক ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়মিতভাবে রপ্তানি করে থাকে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে গত জুন মাসের যুদ্ধে ইরানের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, সেই সংঘাত আরও ১৫ দিন অব্যাহত থাকলে শেষ ৩ দিনে একটিও ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। এই ভয়েই তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় তেল আবিব। ইরানি মন্ত্রী জানান, সেই যুদ্ধে নিজেদের সবচেয়ে নিখুঁত অস্ত্র আন্তঃমহাদেশীয় কাসিম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। ১২ দিনের যুদ্ধে প্রথম দিকে ইরানের প্রায় ৪০% ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও শেষের দিকে ৯০% সরাসরি ইসরায়েলের ভেতরে নির্ধারিত লক্ষ্যভেদ করেছে। এটি ইঙ্গিত দেয় ক্রমেই অভিজ্ঞ হয়ে উঠেছিল ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রের নির্মিত থার্ড প্যাট্রিয়ট, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে এসব দাবি করেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইসরায়েল বলে এসেছে, যুদ্ধে তাদের সফলতার হার ছিল প্রায় ৯০%। বিশ্লেষকদের ধারণা, ইরানের সামরিক শক্তি বৃদ্ধির এসব রাষ্ট্রীয় প্রচারণা সত্য হলে দ্রুতই বাড়বে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিপদ। এদিকে ভিয়েতনামে আঘাত এনেছে টাইফুন কাজিকি। বেশ কিছু এলাকায় এরই মধ্যে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দর। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৬,৫০০ সেনা ও লক্ষাধিক প্যারামিলিটারি কর্মীকে। এছাড়া উপকূলীয় প্রদেশগুলোতে সমুদ্রযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া সংস্থার মতে, সমুদ্রপৃষ্ঠে প্রতি ঘন্টায় ১৬৬ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বজায় থাকবে।